গত ৭ বছরে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে ৩ গুণ, কিন্তু সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার তেমন উন্নয়ন হয়নি। মাসের শুরুতে দুটি জাতীয় গ্রিড বিকল হয় দেশের উত্তর পশ্চিমাঞ্চলের ৩৬টি জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। আবার সরকার গত বছরের শেষে ১৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের মাইল ফলক উদযাপন করলেও এখন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড হয়েছে ৯,০০০ মেগাওয়াটের কিছু বেশি। কাজেই পিডিবি চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কথা বললেও বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে প্রায় ৩,০০০ মেগাওয়াট ঘাটতি দেখা দিয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর আসছে। অবশ্য কারিগরি ত্রুটি ও রমজানের আগের রুটিন রক্ষণাবেক্ষণ কাজে এই সময়েই আবার বন্ধ আছে 10টি বিদ্যুৎ কেন্দ্র। এর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের সংকট তো আছেই বছর বছরের মতো। ২০২১ সালের মধ্যে সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা বললেও তেল গ্যাস ভিত্তিক কুইক রেন্টাল পদ্ধতি দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য হবে না, আর বহুগুণে বৃদ্ধি পাওয়া উৎপাদনের লোড সামাল দিতে সক্ষম বিতরণ ব্যবস্থা গড়ে তোলার কথা বিশেষজ্ঞরা বলে আসছিলেন বহু বছর ধরেই। কিন্তু এখনো কি একরকম করবতেই আটকে আছে আমাদের বিদ্যুৎ খাত? বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজেই বলছেন সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা ঠিকঠাক করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে আরো ৩-৪ বছর সময় লেগে যেতে পারে। আর তীব্র গরমের রমজানেও নাকি সইতে হতে পারে লোডশেডিং। গত ৭ বছরে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে ১ কোটিরও বেশি মানুষ, কিন্তু নির্ভরযোগ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থা ছাড়া বিদ্যুৎ সুবিধার এই অভূতপূর্ব বিস্তৃতি কতটা স্বস্তি আর সাফল্যের কথা, এই নিয়ে আলাপে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি এবং জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ম তামিম। স্বাগত আপনাদের দুজনকেই। মন্ত্রী, আপনাকে দিয়ে শুরু করি যে বিদ্যুৎ বিভ্রাট মিটবে কবে? এই প্রশ্নের উত্তরই আপনি গত কয়েক সপ্তাহ ধরে দিচ্ছেন, আজও যদি সেই উত্তর দিয়েই শুরু করেন। আমরা তো সেদিকেই যাচ্ছি, বিভ্রাটকে মেটানোর জন্য। এখানে বিদ্যুৎ বিভ্রাট, আমরা যে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে, এই ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে এটা কন্টিনিউ একটা প্রসেস, যে আমরা এখন কতগুলো কাজের মধ্যে আছি। একটা হলো কানেক্টিভিটি, সারা বাংলাদেশের সমস্ত গ্রাহকদেরকে কানেক্ট করা, নতুন নতুন এলাকা তৈরি হচ্ছে। তারপরে আবার যাদেরকে কানেক্ট করছি নতুন চাহিদা তৈরি হচ্ছে, যারা আগে কানেক্ট ছিল তাদের চাহিদা তৈরি হচ্ছে। মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে, তার মানে বিদ্যুতের ব্যবহারও বেড়ে যাচ্ছে, সেখানেও আমাকে নতুন করে দিতে হচ্ছে। পুরনো কানেকশন যা ছিল সেগুলিকে চেঞ্জ করতে হচ্ছে। ট্রান্সফরমার ওভারলোডেড হয়ে যাচ্ছে, লক্ষাধিক ২.৫ লক্ষর উপর ট্রান্সফরমার বদলিতে যাচ্ছে, ক্যাবেল লাইন চেঞ্জ হচ্ছে, নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে যেখানে নতুন করে কমার্শিয়াল লাইন দিতে হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে নতুন লাইন দিতে হচ্ছে, সমস্ত কিছু একটা বিষয়। তারপরে কি টাকার যোগান দিতে হচ্ছে। আগে বিদ্যুৎ, আমি যখন জয়েন করলাম ৩.৫ বছর আগে, বিদ্যুতের বাজেট ছিল ৮,০০০ নিচে, ৮,০০০ কোটি টাকার নিচে। পরবর্তীকালেই ১৬,০০০ কোটি টাকা হয়ে গেল। এখন প্রায় ১৮,০০০ কোটি টাকা ২১,০০০ কোটি টাকা দিয়ে যাচ্ছে। তার মানে কি, এই টাকাও মনে রাখতে হবে, যদি ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে যাই তাহলে $1.6 বিলিয়ন দরকার। $1.6 বিলিয়ন দরকার। আমি যখন ১০,০০০ মেগাওয়াটের কথা বলি তখন আমাকে অ্যাবাউট $18 বিলিয়ন আমাকে যোগান দিতে হবে। হয় এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে আনতে হবে, নয় এটা ডেট হিসেবে আনতে হবে, এবং এটা 10% বা 20% ইকুইটি থাকতে হবে আমাদের। সরকার করুক আর প্রাইভেট সেক্টর করুক, যেটাই। এটা গেল উৎপাদনের ক্ষেত্রে। ডিস্ট্রিবিউশনে যদি ১০,০০০ মেগাওয়াট আমার উৎপাদন ক্ষমতা থাকে তাহলে ৩০,০০০ মেগাওয়াট ক্ষমতার মতো ডিস্ট্রিবিউশন থাকতে হবে। এখন আমার উৎপাদন, আমাদের যে ক্যাপাসিটি সেটা ১২,৫০০, ক্যাপটিভ নিয়ে আমাদের ১৫,০০০, ১৫,৫০০। তার মানে আমার থাকা উচিত ১২,৫০০ কি করতে পেরেছে কোনো? এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না, কারণ ১২,৫০০ মধ্যে আমাকে মন্ত্রী আমরা ১৫,০০০ উদযাপন করি কেন? মানে এই পার্থক্যটা যদি ক্যাপটিভ যেটা আছে সেখানে তো আমি গ্যাস দিচ্ছি, সেটা তো বিদ্যুতের প্ল্যান। এখন ক্যাপটিভের একটা ছোট প্ল্যান, সেটাও তো একটা বিদ্যুৎ প্ল্যান, প্রাইভেট সেক্টর হোক, কারণ এই ১২,৫০০ মধ্যে তো আমার প্রাইভেট সেক্টরও আছে প্রায় ৪,০০০-এর মতো। সো সে কারণে আমরা ১৫,০০০-এ টার্গেট করেছি। কিন্তু ১৫,০০০-এর মধ্যে তো ১২,৫০০-এর মধ্যে আমাকে রিজার্ভ লোড রাখতে হবে, কারণ রিজার্ভ লোড না রাখলে পরে আমার ফ্রিকোয়েন্সি ঠিক থাকবে না। 10%-এর মতো আমার রিজার্ভ লোড রাখতে হবে, তার মানে ১,২০০ মেগাওয়াট কিন্তু আমাকে রেখে দিতে হবে, যেটা ইউজ হবে না। তারপরে ডিরেটেড ক্যাপাসিটি প্লাস সবসময় একটা সার্ভিসিং থাকে, কারণ লিকুইড ফুয়েল পাওয়ার প্ল্যান্টগুলো 24 আওয়ার্স চলবে না। সো এই কারণেই কিন্তু আমাদের প্রায় ২,৫০০ মেগাওয়াটের মতো সবসময় একটা রিজার্ভের মধ্যে থেকে যাচ্ছে।
তো তারপরেও এখন যে ঘাটতির খবর দিচ্ছে সংবাদ মাধ্যম 3000 আমি শেষ করি মেগাওয়াট, কথাটা। সেটা কি রিজার্ভে রাখা 3000 মেগাওয়াট নাকি রিজার্ভে রাখার পরে যে মেগাওয়াট আছে তা থেকে 3000? আমি কথা বলি, সমস্যাটা দেখা গেছে 1 মেতে ঘূর্ণিঝড়ের কারণে আমাদের আশুগঞ্জ থেকে মেঘনাঘাটের একটা টাওয়ার ছিল, বিশাল বড় টাওয়ার। সেই টাওয়ারটা ঘূর্ণিঝড়ে পড়ে গেছে। সেখান থেকে আমার 400 মেগাওয়াট পাওয়ার ইভ্যাকুয়েশন করতে পারতাম আমরা। এটা যেতে হলো উত্তর অঞ্চলে। ওটা পড়ে যাওয়াতে প্রায় 38টা জেলাতে আমাদের পাওয়ারের বিভ্রাট ঘটে। তার সাথে সাথে আমাদের ট্রিপ করে প্রাইভেট সেক্টরে মেঘনাঘাটের 2টি পাওয়ার প্ল্যান্ট, প্রায় 450 মেগাওয়াট। এর সাথে সাথে আবার ট্রিপ করে আমাদের আশুগঞ্জের আরও 2টি মেগাওয়াট। এভাবে প্রায় আমার টোটাল মিলে প্রায় 1700 মেগাওয়াটের মতো কিন্তু এখন আউট অফ লাইনে আছে। এই পাওয়ারটাই আমার এখন ডিস্টার্ব যাচ্ছে। তবে আমরা আশা করছি টাওয়ারটাকে আমরা সারতে পারবো, বাট এটা সময় লাগবে। টাওয়ার ছাড়া আমরা যে পাওয়ার প্ল্যান্টটা আছে, যেগুলো আমাদের হাতে আছে, এগুলো হয়তো 28-29 তারিখের মধ্যে সব চলে আসবে ঠিকঠাক হয়ে। তো আমাদের কোনো সমস্যা হবে না। তবে নিরবিচ্ছিন্ন যদি কথা বলেন হয়তো আমরা পারবো না, কারণ নিরবিচ্ছিন্ন গতকাল আপনাদের মন্ত্রণালয়ের সভায় আপনারা 4 দিন বলেছেন যে নিরবিচ্ছিন্ন দিতে গেলে আরো সময় লাগবে, কারণ আমাকে গ্রিড লাইন করতে হবে। আমি বললাম আমার ক্যাপাসিটি আছে এখন 12,000 নেওয়ার মতো গ্রিড লাইন, আমার দরকার 36,000। এটার জন্য যে টাকা, যে সময় আমার দরকার, এটা আরো 3-4 বছর লেগে যাবে। অধ্যাপক মহতামিম, অনেকগুলো সমস্যা এবারের 1 মে থেকে একের পর এক বিদ্যুৎ খাতে হচ্ছে। টাওয়ার ভেঙে পড়ছে, গ্রিড লাইনের সমস্যা হচ্ছে, বিদ্যুৎ এবং তার সাথে গরমও বেড়েছে এবং গ্যাসের সংকটও হচ্ছে। তো এই সবগুলোর মধ্যে আপনার মনে হয় কোনটা সবচেয়ে আসলে জটিল সমস্যা, নাকি প্রত্যেকটি সমস্যার ঝুঁকি নিয়ে আমাদের বিদ্যুৎ খাতে এগিয়ে যাচ্ছে, সেটা কতটা নির্ভরযোগ্য হচ্ছে? যেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে যেটা টাওয়ার পড়ে গেছে, এটা তো অ্যাকচুয়ালি কারো কোনো হাত নেই। একটা বড় 100 মাইলের উপরে যদি বাতাস এসে একটা টাওয়ার ফেলে দেয়, এটা দিতেই পারে। এবং পৃথিবীর বহু দেশেই আমরা জানি ঝড় বৃষ্টিতে বা বিদ্যুতের ইয়েতে অনেক সময় বিপর্যয় ঘটে এবং সেটা কাটিয়ে উঠতে সময়ও লাগে। তো সেটার প্রতি কিছু বলার নেই। আর যেগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো কাকতালীয়ভাবে বন্ধ হয়ে গেছে। একই সাথে এতগুলো কিভাবে বন্ধ হয়ে গেল? কারণ রুটিন মেনটেনেন্স তো এই সময় করার কথা না, কারণ এটা কখনোই হয় না। বাংলাদেশে যে 4 মাস শীতকাল থাকে, সেই সময় সরকারি বেসরকারি সবগুলোই রুটিন মেনটেনেন্স সেই সময় যায়। এখন কেন? তো এগুলো মেনটেনেন্স আমার মনে হয় ফোর্স শাটডাউন হয়েছে, কোনো কারণে এগুলো বন্ধ হয়ে গেছে, বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে তাদের। কোনো রকমের টেকনিক্যাল প্রবলেম হয়েছে, হয়তো টারবাইনের প্রবলেম হয়েছে বা কোথাও কিছু প্রবলেম হয়েছে। আর অতিরিক্ত লোডে কন্টিনিউয়াস চলছিল, সেগুলোর কারণে অনেক সময় এগুলো বিপর্যয় ঘটে। তো একসাথে এতগুলো ঘটাটা একটু কাকতালীয়, এটা হওয়ার কথা না, কিন্তু হয়ে গেছে। তো যেই কারণে এই মুহূর্তে আমরা একটা মারাত্মক বিপর্যয়ের মধ্যে দিয়ে বা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে যেটা লাস্টে বলা হলো সেটা হচ্ছে যে গ্যাসের অভাব। তো বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের যে দীর্ঘমেয়াদী যেই প্রবলেমটা আমাদের আছে, যেটা আমি মনে করি যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যাড্রেস করতে হবে, সেটা হলো প্রাথমিক জ্বালানি। তো প্রাথমিক জ্বালানিতে সরকার যে পরিকল্পনা দিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে আমদানিকৃত কয়লা ভিত্তিকে প্রায় 30% বিদ্যুতের কথা বলা হচ্ছে এখন, যদিও আগে এটা 50% ছিল দেশি কয়লা সহ। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশি কয়লা তারা করবে না, আমদানিকৃত কয়লা দিয়ে করবে। এলএনজি নিজস্ব গ্যাস, তারপরে আমদানি বাইরের আন্তর্জাতিক ইয়ে থেকে আমদানি, এগুলো সবই কিছুটা হলেও সময় সাপেক্ষ। এলএনজি আমরা আশা করছি 19 সালে চলে আসবে। এর মধ্যে ওই এলএনজি দিয়ে কোনো বিদ্যুৎ কেন্দ্র হবে কিনা আমি ঠিক জানি না, যদি হয় তাহলে সেখানে হয়তো আসতে পারে। তবে এই প্রাথমিক জ্বালানির মানে সাশ্রয়ী প্রাথমিক জ্বালানি যোগান দেওয়াটাই হলো আমি মনে করি বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। যদিও আমরা সাময়িক অনেক রকমের বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং তুলনামূলকভাবে গত 3-4 বছরে কিন্তু এরকম প্রবলেম হয়নি, এইবারই প্রথমবারের মতো হয় না। মানে একসাথে 10টি বন্ধ হয়ে গেল এইবার, কিন্তু সাধারণত হয় না। সেটা কি মানে আমাদের সৌভাগ্য নাকি আমাদের এটা একটা আমাদের সেটা সৌভাগ্য না, আমি মনে করি সেটাই স্বাভাবিক। এটা একটা দুর্ভাগ্য। আচ্ছা, আমি বলবো এটা একটা দুর্ভাগ্য। এই একসাথে 10টা হওয়ার কোনো মানে আমরা যদি স্ট্যাটিস্টিক্সও দেখি, এরকম ভাবে একসাথে 10টা বন্ধ হয়ে যাওয়ার কথা না। 10টা একসঙ্গে বন্ধ হলো কেন প্রতিমন্ত্রী? আপনার কাছে এই উত্তরটা চাইবো। এবং আমি গতকাল বোধহয় আমি আজকেই একটি পত্রিকায় দেখছিলাম যে আপনি এলএনজির কথা বলেছেন যে 2019-এর মধ্যে এলএনজি টার্মিনালগুলো হলে তখন একটা কমে আসবে, কিন্তু এলএনজি দিয়েও কি বিদ্যুৎ উৎপাদনে মানে কি করে সেটা সম্ভব হবে? প্রাথমিক জ্বালানির বিষয়টা আর 10টা একসঙ্গে বন্ধ হলো কেন? এখন প্রাইভেট সেক্টরে দুটা, যেমন মেঘনাঘাটের
এটা অনেক ওরা দিন চেষ্টা বন্ধ করছে, এটা ওরা চেষ্টা করছে রেস্টোরেশন করার জন্য। হয়তো ওরা 3 দিন সময় চেয়েছে, চলে আসতে পারে, আমরা আশা করছি। সমস্যাটা এদিকে হবে। প্রাইভেট আমাদের এইসব যেগুলো আছে, আমরা অ্যাকচুয়ালি প্রিপারেশন নিচ্ছিল হাতে কিছু রেখে আমরা সার্ভিসিংয়ে গিয়েছিল, যেটা অ্যাকচুয়ালি ওদের আশা ছিল যে আরও 1000 মেগাওয়াট হয়তো অতিরিক্ত লাগবে রোজার জন্য। কিন্তু এই 1000 মেগাওয়াট হাতে রেখে বাকি যে 800 মেগাওয়াট আবার শাটডাউন হয়ে যাবে সেটা তো আর পরিকল্পনায় ছিল না, যার জন্য এই সমস্যাটা হয়েছে। এই 800 মেগাওয়াট থাকলে হয়তো এটা কোনো সমস্যা ছিল না। তবে এটা খুব সাময়িক, এখনকার যে অবস্থাটা এটা খুব সাময়িক। এটা হয়তো 28-29 তারিখের মধ্যে আমরা ঠিক করে ফেলতে পারবো। বিষয়টা হলো জ্বালানি, যেটা আমাদের তামিম ভাই বললেন, আসলেই সেটা আমাদের জ্বালানি প্ল্যানিংগুলো প্রথম দিকে হয় নাই। মানে আমি যদি বলি 7-8 বছর আগের থেকেই অ্যাকচুয়ালি এই যে একটা ঘটনা ঘটবে বাংলাদেশে, এই যে একটা বড় ধরনের একটা লিফট আপ হবে, এটা কিন্তু 7 বছর আগে ওকে কল্পনা করে নাই যে এত বড়ভাবে একটা চেঞ্জ আসবে। এখন চেঞ্জ আসতেছে কিভাবে? আমাদের আয় $100 বেড়ে যাওয়া মানে বিশাল বড় কিন্তু একটা পরিবর্তন হওয়া। গ্রামে গঞ্জে এখন দেখা যাচ্ছে যে আমার থানার পাশেও অনেকে এখন রাইস কুকার ব্যবহার করে। এটা কি কেউ চিন্তা করেছিল কখনো? হিটার ব্যবহার করে, অনেকের গ্যাস নাই, হিটার চুলা ব্যবহার করছে। আমরা যে বাড়িতে কোনো এসি ছিল না তারা এখন 3টা এসি ব্যবহার করছে। এটা ভালো দিক, কিন্তু এই ডিমান্ডটার ব্যাপারে 7 বছর আগে তো কেউ কল্পনাও করে নাই, 10 বছর আগে। এই প্ল্যানগুলো যাতে দূরদৃষ্টিটা ছিল না। অ্যাকচুয়ালি বলতে গেলে যে বিগত দিনে যে সরকারগুলো ছিল তারা কিন্তু সেই ধরনের, যে 7 বছর আগে যদি আপনি বলেন, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় চলে এসেছে এবং আওয়ামী লীগ সরকার তার ভিশন 2021 মানে যেগুলো আপনারা উদযাপন করেন এবং সাফল্যের অংশ হিসেবে বলেন, সেখানে আওয়ামী লীগ সরকার তো আসলে একেবারে এই প্ল্যান করেই এসেছিল যে কত বছরের মধ্যে কত মেগাওয়াট উৎপাদন করবে, কত বছরের মধ্যে আমাদের মাথা পিছু আয় কত টাকা হবে। আমরা পরিকল্পনার মধ্যে এটা ছিল না কেন? না, আমরা তো সেদিকে যাচ্ছি। আমি বলছি 2009 সালের আগের কথা। আওয়ামী লীগ যেটা আসলো মাত্র 3000 মেগাওয়াট পেয়েছে। 3000 থেকে এখন আমরা 12,500 ক্যাপাসিটি আসছে। এই ধরনের এত বড় লিফট কিন্তু কোনো কান্ট্রিতে ঘটে নাই। তো আওয়ামী লীগ ঠিক টাইম যা আছে তার পরিকল্পনা অনুযায়ী আমরা আছি। আমি বলছি তার আগের ঘটনাগুলো ঠিক করা উচিত ছিল আমাদের। যারা ওই সময়ে অ্যাকচুয়ালি যদি এটা আমি 10 বছরের প্ল্যান করতে হয়, স্যার আমার সাথে একমত হবেন, 10 থেকে 20 বছরের একটা ফোরকাস্ট থাকা উচিত ছিল। যে আমি যদি একটা টার্মিনাল দেই, ল্যান্ড বেস টার্মিনাল, এগুলি লাগে 5 বছর এলএনজি টার্মিনাল। আমি যদি এফএসআরইউ আনি, যেই সময় আমরা আওয়ামী লীগ শুরু করেছি, নতুন মাত্র সারা পৃথিবীতে এফএসআরইউ ইন্ট্রোডিউস হয়েছে, নতুন আসার আরম্ভ হয়েছে, সেটাও 2-2.5 বছর লেগে যেত। আর ওই সময় তো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিও ছিল না। আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে 9 সাল 10 সালে এরকম অবস্থা হয়ে গেছিল, লিকুইড ফুয়েল আনতে গিয়েও আমাদেরকে ধার করতে হয়েছে বিভিন্ন ব্যাংকের থেকে। সো আমাদের যে শর্ট টার্ম প্ল্যান ছিল, শর্ট টার্ম প্ল্যানটা পাওয়ারের ক্ষেত্রে আমরা কাভার আপ করতে পেরেছি। এখনও কিন্তু আমরা মিড টার্ম প্ল্যানটা আরেকটা বড় ব্যাপার হলো আমাদের কিন্তু গত 7 বছরে আমরা যারা প্রাইভেট সেক্টরে যে বৃহৎ প্রকল্পগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আসে নাই। এটা কিন্তু একটা বড়, সেটার দায়ও কি সরকারকে নিতে হবে কিনা সেই প্রশ্নে আমি আসবো। কিন্তু অধ্যাপক মহতামিম, এই যে শর্ট টার্ম প্ল্যান মানে স্বল্প মেয়াদী প্ল্যান দিয়ে যে আসলে বিদ্যুৎ খাত ঢেলে সাজানো বা বিদ্যুৎ খাত নির্ভরযোগ্য বিদ্যুৎ খাত তৈরি করা যাবে না, আপনারা তো সেটা অনেক বছর ধরেই বলছিলেন, মানে একটা দেরি হলো কিনা এর মধ্যে? দেরি তো হয়েছে। আমি এটা বলবো যে সরকার ডেফিনেটলি, এই সরকার আওয়ামী লীগ সরকার স্বল্পকালীন বিদ্যুৎ ব্যবস্থাপনায় তারা সাফল্য লাভ করেছে, কোনো সন্দেহ নাই। এবং তারা মোটামুটি ভাবে এই যে আমাদের যে বেশি দ্রুত গতিতে বিদ্যুতের যে চাহিদা মিটানো সেটা তারা করেছে। দীর্ঘমেয়াদে তাদের সাফল্য তেমন হয়নি বলে আমি বলবো, কারণ দীর্ঘমেয়াদে যে বড় বেস লোড পাওয়ার প্ল্যান্টগুলো আসার কথা ছিল তার অনেকগুলি কয়লা ভিত্তিক হওয়ার কথা ছিল। এই কয়লা ভিত্তিক বিদ্যুতের একটি কেন্দ্র এখন পর্যন্ত, এই 8-9 বছর ধরে আমরা দেখছি, 7-8 বছর ধরে এখন পর্যন্ত কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কিন্তু আসেনি, যেটা কিন্তু আমাদের মেইন ফোকাসটা ছিল যে গ্যাস থাকবে না, আমরা কয়লা ভিত্তিক করে যাব। সেখান থেকে কিছুটা হলো শিফট হয়েছে, কারণ দ্য চ্যালেঞ্জ, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যে চ্যালেঞ্জ সেটা সরকার অ্যাকচুয়ালি আগে থেকে অনুধাবন করতে পারেনি মনে হয়, আমার কাছে মনে হয়। কারণ কয়লা আমদানির জন্য কয়লা আমদানির যে অবকাঠামোটা দরকার সেটা কিন্তু প্রাইভেট সেক্টর করবে না। এবং এই যে প্রাইভেট সেক্টর উনি যে বললেন এতগুলো বিদ্যুৎ কেন্দ্রে তাদেরকে দেওয়া হয়েছে, তারা সবই বেশিরভাগই কয়লা ভিত্তিক, তার একটিও করতে পারেনি। তার মূল কারণ হলো কয়লা আমদানি অবকাঠামো নাই। এই যে বড় বড় মাদার ট্যাঙ্ক মানে শিপে করে যে কয়লা আসবে, কারণ 1000 মেগাওয়াটে বছর মানে অ্যাভারেজে এভরিডে 1000 মেগাওয়াটে 10,000 টন কয়লা লাগে। এই 10,000 টন রাখবে কোথায়? অত বড় কয়লা ডিসচার্জ করতে গেলে ওটা তো মানে 100,000 টনের কয়লার জাহাজ আসে, সেগুলো তো ডিসচার্জ করার জন্য ইয়ার্ড লাগবে, তারপরে ওই অটোমেটেড সব
ডিসচার্জের লাগবে, মানে মেকানিজম লাগবে, সেই জাহাজকে অ্যাঙ্কর করতে হবে, সেই জায়গা লাগবে। তো এইটা একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের। কিন্তু এখন পর্যন্ত মহেশখালী এবং পায়রা এই দুটো জায়গায় কয়লার ব্যাপারে কথা হচ্ছে, পায়রা বিদ্যুৎ কয়লা আনার কথা বলা হচ্ছে, কিন্তু এগুলো অবশ্যই বেশ ডিলেড হয়ে গেছে। তার মানে এখন আমরা যেই কারণে কয়লা ভিত্তিক বিদ্যুতের যে আমাদের বেজ লোড বড় দীর্ঘমেয়াদী, কারণ এটা সাশ্রয়ী হতে হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের বিদ্যুৎ উৎপাদনটা সাশ্রয়ী হতে হবে। আমি যদি এক্সপেন্সিভ সলিউশন চাই তাহলে তো আমি কালকেই করতে পারি এক্সপেন্সিভ সলিউশন, কিন্তু সেটা ক্রয় ক্ষমতা কি আমাদের দেশের মানুষের আছে, এবং আমাদের সেটা অর্থনীতির উপরে কিরকম তার এফেক্ট করবে সেটাও আমাদের দেখতে হবে। তো কয়লার ক্ষেত্রে হওয়াতে আমার যেটা মনে হচ্ছে গভর্নমেন্ট এখন ফোকাস করছে এলএনজির দিকে, এলএনজির মাধ্যমে আনাটা সহজতর। তার মানে এত বছর পরে কি একটা ফোকাস চেঞ্জ হচ্ছে কিনা? এবং আরেকটা প্রশ্ন যদি সাথে জুড়ে যাই, তার মানে এই যে মহেশখালী পায়রা হচ্ছে আমরা শুনছি, সেটা হওয়াটা কি আসলে এখন এটাও একটা দুঃসময় বাকি? এখানে আরেকটা বিষয় আছে। জি, তামিম ভাই এখানে আছেন, আমার সাথে স্বীকার করেন, গ্লোবাল সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল সিনারিওতে অনেক কিছু শিফট করে যাচ্ছে প্ল্যানিংগুলোতে। আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে। যখন আমি কয়লা ভিত্তিক একটা পাওয়ার প্ল্যান্ট করবো তখন কিন্তু 35 ইয়ার্সের প্ল্যান করতেছি। আমি যখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করবো তখন আমি 60 ইয়ার্সের প্ল্যান করতেছি। তো আগামী ডিকেডে কি হবে? এখন যদি আমি বলি যে আগামী ডিকেডের মধ্যে যে হয়তো এখানে একটা বড় চেঞ্জ চলে আসতে পারে, তখন আমাদের প্ল্যানগুলো কোথায় থাকবে? তা আমি কয়লা কোত্থেকে পাবো? দেখা যাবে যে একটা সময় হয়তো কয়লা উঠানো এটাই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, হয়তো কেউ আনতেছে না, বাট তারপরেও তো আমাদের লেস কস্টে থাকতে হবে। আমি তামিমের সাথে একমত যে যেই জায়গাটা আমাদের বড় ইনফ্রাস্ট্রাকচার ছিল সেখানে আমরা আমাদের পরিকল্পনার মধ্যে যেতে পারি না। তার কয়েকটা বাধা ছিল। কারণ হলো কোল টার্মিনাল হবে মাতার বাড়িতে। জাপানিরা যে প্রকল্প করছেন এখানে, সেটা কাজ কিন্তু আমরা শুরু করেছি মাত্র, সেটা শেষ হতে লাগবে প্রায় 22 সাল। তারপরে সেখানে কোল টার্মিনাল হবে, সেটা একটা বড়। সেটা হতে আবার কতদিন লাগবে? মানে কোল টার্মিনাল এটার সাথেই প্যারালাল হবে, হয়তো 23-24 এর মধ্যে গিয়ে দাঁড়াবে। মানে 24 সালের আগে আমি কোলের টার্মিনাল পাচ্ছি। 2021 ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা হলো আমার এর মধ্যে আমার 10,000 মেগাওয়াট আসার কথা কোলের থেকে, সেটা সম্ভব হবে না। তাহলে আমাকে ডিসিশন নিতে হবে, শিফট করতে হবে, আরও ফাস্টার কি আনতে হবে। হয়তো আমার 3,500 থেকে 4,000 মেগাওয়াট আসবে, যেটা আমাদের কাজ শুরু হয়েছে। পায়রাতে যেটা শুরু হয়েছে সিএমসির মাধ্যমে, মাতার বাড়িতে শুরু হয়েছে, এখানে প্রায় 2,500। রামপাল যদি ডিউ টাইমে আসে, সব মিলে আমাদের 3,500-4,000। এখানে আরেকটা বিষয় যোগ আসছে এখন, অ্যাক্টিভিস্টরা যারা এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট, তারা এখন বলতে চাচ্ছেন যে সর্ব জায়গায় তারা বলে বেড়াচ্ছেন কোলে যাওয়াই যাবে না। সারা পৃথিবীতেই এই কথাটা হচ্ছে। এখন সমস্যাটা হলো আমাকে কিন্তু এই পরিবেশকে রেখে, মাথায় রেখে, এর সাথে মিলে আমাকে সাশ্রয়ী মূল্যের বিদ্যুৎ উৎপন্ন করতে হবে। কোলের কোনো বিকল্প নাই। এলএনজি এখন আবার যে ঘটনা হচ্ছে, এলএনজি আবার ইজ গোয়িং ডাউন, দ্য প্রাইস অলসো এখানে চলে যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এলএনজি যদি আনি তাহলে আমরা হয়তো 2.5 বছরের মধ্যে দাঁড়া করায় ফেলতে পারি। এলএনজি দিয়ে 1000 মেগাওয়াট 5000 মেগাওয়াট নিতে পারি। সে ক্লিন এনার্জি। সো এখানে হয়তো কিছুটা শিফট হবে ডিসিশনে। তারপরে দেখছি যে রিজিওনাল পাওয়ারে, ক্রস বর্ডারে একটা ভালো জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমরা অলরেডি 1600 মেগাওয়াট আদানির সাথে চুক্তি করতে যাচ্ছি। ভুটান নেপাল যদি ওপেন করতে পারি, এটা আমাদের জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট হবে। অ্যাটলিস্ট হাইড্রো পাওয়ার আমরা নিতে পারবো একটা বড় আকারে। কিন্তু শীতের সময় কিন্তু আবার নিতে পারবো না ভুটানের সময়। আবার একটা অপরচুনিটি আছে, শীতের সময় ওদেরকে আমরা এক্সপোর্ট করতে পারবো, একটা বড় জায়গা তৈরি হতে পারে। সো এখন আমরা কোথায় আছি যদি বলি, আমরা টায় আছি। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর যে আমরা কিন্তু টায় যাচ্ছি। টায় যাওয়াটা মানে সেজন্যই ব্যাপারটা একটা আশঙ্কাও তৈরি করে কিনা অধ্যাপক মোতামিম? আমি একটা বিরতির পর এসে আপনার কাছে সেই প্রশ্নের উত্তর শুনবো। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক মোতামিম, আপনার কাছে জানতে চাইবো যে মন্ত্রী বলছিলেন যে টায়ে চলা, মানে একদম টায়ে চলছেন, সেটা আসলে কতটা আশঙ্কা তৈরি করে? আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকেও বলেন, আপনি সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টা ছিলেন, মানে টায়ে চলাটা আসলে কতটা ভয়? দেখুন, 96 সালে আমরা শেষ লোডশেডিং ফ্রি একটা কমফোর্ট জোনে লাস্ট ছিলাম। 96 সাল থেকে এখন পর্যন্ত এই টায়ে কিছু ঘাটতি, কিছু এইভাবেই কিন্তু আমরা চলছি। চলে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। তো অবশ্যই আশঙ্কা তো নতুন করে আজকে সৃষ্টি হচ্ছে না। আশঙ্কা কিন্তু আজকে থেকে 10 বছর আগেও এই আলোচনায় আমরা করেছি।
কিন্তু তারপরেও গ্রোথ হয়েছে, তারপরেও সাপোর্ট হয়েছে, তারপরেও চলছে। আশঙ্কা থেকেই যাবে, থেকেই যাচ্ছে। এখন এরকম একটা, আমরা তো আসলে গরিব রাষ্ট্র, ওই অর্থে আমরা এখন যতই নিম্ন মধ্য আয় দেশের কথা বলি না কেন, রিলেটিভলি তো আমাদের রিসোর্সেস, লিমিটেড রিসোর্স আছে, আমাদের ম্যান পাওয়ারের প্রবলেম আছে, অন্য অনেক ধরনের লিমিটেশনস আছে। তো সেই অর্থে এটা খুব একটা চ্যালেঞ্জিং কাজ। তো আমরা যে টায় চলছি, আমার ধারণা আগামী 5-7 বছর এই টাইটাই চলতে হবে। কিন্তু টাই চলার মধ্যেও তো আপনি যেটা বলছিলেন যে নিশ্চয়ই মানে ব্যবহারকারী বেড়েছে, ব্যবহারকারীর সক্ষমতা বেড়েছে, উৎপাদন বেড়েছে, তার সবই ঠিক আছে, কিন্তু এই পুরো ব্যবস্থাটাকে একটু নিরাপদ করা যায় কিনা? মানে মানে আমি আজকেই যখন পুরো ঘটনা প্রবাহটি বিশেষভাবে আজকের অনুষ্ঠানের জন্য পড়ছিলাম, মানে এতগুলো রিস্ক ফ্যাক্টর নিয়েই কি সব দেশের বিদ্যুৎ ব্যবস্থা চলে? মানে অবশ্যই না, অবশ্যই না, সব দেশে বিদ্যুৎ ব্যবস্থা চলে না। উন্নত দেশের সাথে তো আমাদের তুলনা করা চলে না, আচ্ছা, তাই না? সেখান থেকে আমরা যারা স্বল্পোন্নত যারা দেশ, তারা বহু দেশে অনেক জায়গা আছে, তারা খুব এনার্জি এন্ডাউড, তাদের অনেক এনার্জি রিসোর্স আছে, সেসব দেশও চলবে না। কিন্তু আমাদের চাইতে অনেক ওয়ার্স কান্ট্রি আছে ইন টার্মস অফ ইলেকট্রিসিটি ম্যানেজমেন্ট। পাকিস্তানও টু রিলেটিভলি আমি মনে করি আমাদের চাইতে এখনো খারাপ অবস্থা ওদের। হ্যাঁ, পাকিস্তানেরও ওদের রিসোর্স ম্যানেজমেন্ট, স্কারসিটি যখন থাকে, অভাব যখন থাকে, তখন কিন্তু ম্যানেজমেন্ট একটা বিরাট রোল প্লে করে। সো প্রপারলি মানে সমন্বিত পরিকল্পনা এবং তার ম্যানেজ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সেখানে কোনো জায়গায় কোনো খুঁত হলে, কোনো জায়গাকে তার দায়িত্ব ঠিকমতো পালন না করলেই বিপর্যয় দেখা দেয়, এবং সেটা আমাদের জন্য খুবই জরুরি। আমাদের কিছুটা হলেও সমন্বয়ের অভাব আছে আমি মনে করি। আমাদের সবসময় বিদ্যুৎ খাতে, আমি যেটা বলছিলাম, আজকেও বলছিলাম, যে আমার যে নগরায়ণ হয়েছে, সারা বাংলাদেশের নগরায়ণ হয়েছে, কি কোনো পরিকল্পিত নগরায়ণ হয়েছে? এখন আমাদের দেশ এইভাবেই চলেছে, এবং বিদ্যুতের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি একটা প্ল্যানিং এর মাধ্যমে যেতে, কিন্তু সারাক্ষণই শিফট হচ্ছে। সেখানে মাঝে মধ্যে যে রাজনৈতিক হস্তক্ষেপ নাই তাও বলা যাবে না, ব্যবসায়ীদের হস্তক্ষেপ নাই তাও বলা যাবে না। সো এইসবের কারণে তারপরে পরিকল্পনার মধ্যে 7-5 ইয়ার প্ল্যানে একরকমের কথা বলা হচ্ছে, বিদ্যুৎ বিভাগ আরেকভাবে চিন্তা করছে। এইখানেও সমন্বয়ের ব্যাপার স্যাপার আছে। তো এগুলোর একটা যদি সেন্ট্রাল সেল করা হয়, আমি মনে করি বিদ্যুতের ক্ষেত্রে সবাই রিপ্রেজেন্টেটিভ করে সবার পরিকল্পনা যেন একই রকম হয়, এবং সেখানে সঞ্চালন এবং বিতরণের ব্যাপারটাও যাতে চলে আসে। এজন্য আমি সবসময় বলছি ইন্টিগ্রেটেড রিসোর্স প্ল্যানিং বলে একটা কথা আছে, যেটা বহু দেশে এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। আমেরিকার 26টা স্টেটে ইন্টিগ্রেটেড রিসোর্স প্ল্যানিং ম্যান্ডেটরি, তার মানে সমন্বিত সম্পদের পরিকল্পনা। সেখানে পরিকল্পনার ক্ষেত্রেই একটা মানে প্রতিমন্ত্রীর কথা থেকেই আপনি আঁচ পেলেন কিনা যে এখন আবার মানে এখনো ওনারা ভাবছেন যে এখন আবার কয়লা থেকে এলএনজিতে যাওয়া ভালো হবে কিনা? মানে অনেকটা মানে এই ভাবার প্রক্রিয়াটার মধ্যে আসলে বাস্তবায়নের প্রক্রিয়াটা পিছিয়ে পড়ছে কিনা? কিছুটা হলে পিছিয়ে পড়ছে, কিন্তু এটা তো বাস্তবতা। বাস্তবতা হচ্ছে যে ওয়ার্ল্ড সিচুয়েশনে থিংস শিফট করে যায়। আমরা তো চাইলেও অনেক কিছু করতে পারবো না। দেখা যাচ্ছে যে এটা মানে বিশ্ব পরিস্থিতির কারণে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেই পরিবর্তনের সাথে আমাদের অ্যাডাপ্ট করতে হবে, এবং সেই ফ্লেক্সিবিলিটি এবং কি ধরনের পরিবর্তন আসতে পারে তার জন্য একটা অ্যান্টিসিপেশনের ব্যাপার আছে। তো সমন্বিত সম্পদ পরিকল্পনার মধ্যে কিন্তু এই সব জিনিসগুলো আনা হয়। আর একটা খুব বড় জিনিস যেটা বলছি ইন্টিগ্রেটেড রিসোর্স প্ল্যানিং এর একটা বড় অংশ, সেটা হচ্ছে যে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চাহিদা কমানো। এটা কিন্তু আমরা বলি মুখে, কিছু কিছু কাজ হচ্ছেও। আজকে কলকারখানা থেকে শুরু করে এক সময় আমাদের অ্যাভারেজ বয়লার এফিসিয়েন্সি ছিল, গ্যাসের ক্ষেত্রে বলছি, বয়লার এফিসিয়েন্সি ছিল 65%। পৃথিবীতে 85%-র নিচে মানে কোনো বয়লার থাকা প্রশ্নই ওঠে না, কেউ ব্যবহার করে না। এখন 90-95% এফিসিয়েন্সির বয়লার চলে আসছে। সিমিলারলি আমাদের গ্রিড এফিসিয়েন্সি এই মুহূর্তে 30%-32%। এইটা যদি আমরা 40%-এ নিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু একটা বিরাট পরিবর্তন আসবে, আমাদের অনেক সাশ্রয় হবে। অর্থাৎ দক্ষতা সাপ্লাই সাইড এবং ডিমান্ড সাইড, বোথ সাইডে দক্ষতার উন্নতি করে করা হচ্ছে। সরকার একটা করেছে জাপানের মাধ্যমে, জাইকার মাধ্যমে একটা এফিসিয়েন্সি এবং কনজারভেশন প্ল্যানিং করেছে, সবকিছু সঞ্চালন বিতরণ, আমাদের যে কনজিউমার্স আছে, ভোক্তাদের ব্যবহারকারী যারা আছে, কনজিউমার্স আইটেম, টেলিভিশন, ফ্রিজ, এগুলো সবই দক্ষ যাতে ব্যবহার করা যায়, দক্ষ ইকুইপমেন্ট ইউজ করা হয়, সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। একটু এখানে রাজনীতিবিদদের একটু এখানে দ্বিধা আছে। দ্বিধা মানে একটা সব দেশে, শুধু আমাদের দেশে বলে না, 1 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করলে যেই রাজনৈতিক মাইলেজটা পাওয়া যায়, 1 মেগাওয়াট বিদ্যুৎ সেভ করলে কিন্তু সেই মাইলেজ পাওয়া যায় না। আমি 500 মেগাওয়াট সেভ করেছি,
এটা কিন্তু একটা বিরাট অর্জন, অনেক কম খরচে কিন্তু সেটা করা যায়, কিন্তু সেই অর্জনটা মানুষকে দেখানোর কোনো উপায় নেই, রাজনৈতিক ফায়দা কম করা যায়। আর এই জন্য একটা যোগ করার টেন্ডেন্সি। আমি সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা আপনার কাছেও আমি অনেকবার শুনেছি, সেটার কাজ কত দূর হচ্ছে, কি রকম করে আমাদের তো কাজ সেভাবেই হচ্ছে, আমরা ঢেলে সাজিয়ে ফেলছি। 2009 সাল থেকে তো পরিকল্পনা হয়ে গেছে, মাস্টার প্ল্যান রিভিউ হয়েছে এবং সেভাবেই কাজ চলছে। এখন বিষয়টা হলো কত দ্রুত আমরা করতে পারবো। আমি বারবার বলে আসছি যে আমি তো বলিনি কালকের মধ্যে শেষ করতে পারবো, এবং এটা সম্ভব না কারো পক্ষে, কারণ এখানে অর্থের ব্যাপার আছে এবং কাজের ব্যাপার আছে। সুতরাং এটা গ্রিড আমাদেরকে স্টেবল অবস্থায় আনতে গেলে আরো 2-3 বছর লাগবে আমাদের, এটা সত্যি কথা। জেনারেশনের এখনকার যে ঘটনা, এটা সাময়িক, এটা ঠিক হয়ে যাবে 29-30 তারিখের মধ্যে, এবং তখন এফিশিয়েন্সিও বাড়বে গ্রিডের, যে কথা এখানে একটা জিনিসটা হলো না, গ্রিড এফিসিয়েন্সি বাড়তেও তো সময় লাগবে। এটা আমি কালকে বললেই তো পরশু সম্ভব না। এই যে সাজানো শেষ হওয়ার প্রক্রিয়া, এলএলডিসি আপগ্রেডেশন লাগবে, গ্রিড লাগবে, বিভিন্ন জায়গা তৈরি আছে। এখন ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি এফিশিয়েন্ট হতে হবে, তার স্কাডা লাগবে, আরো যদি এফিশিয়েন্ট হয়। এগুলির কাজ চলতেছে, অর্থ যোগানের ব্যবস্থা চলছে, কাজ চলছে। হয়তো 3-4 বছর পরে একটা ভালো অবস্থা আমরা বাংলাদেশে ঢাকায় দেখতে পাবো বা অন্য সব শহরে দেখতে পারবো। ঢাকাই কারণে বলি, ঢাকা 50% মতো বিদ্যুৎ কিন্তু সারা বাংলাদেশের বিদ্যুৎ নিয়ে নেয়, এখন প্রায় 46-47% বিদ্যুৎ নেয়। আরেকটা বিষয় হলো যে আমরা কবে জেনারেশনে ভালো জায়গায় যেতে পারবো। অবশ্যই আমাদের যে বড় পরিকল্পনাগুলো যেগুলো ছিল সেগুলো কিছুটা শিফট করে গেছে, প্রাইভেট সেক্টর অর্থ যোগান করতে পারে নাই, এটা একটা বড় জিনিস। আরেকটা বড় জিনিস হলো জায়গা দরকার, একটা পাওয়ার প্ল্যান্টের জন্য 500-600 একর জমি দরকার, প্রাইভেট সেক্টরের পক্ষে এটা বিরাট ঝুঁকির ব্যাপার হয়ে যায়। তো এখন আমরা যেটা চিন্তা করছি, আমরা সাপোর্ট দেবো জায়গা দিয়ে, তাও যেন প্রাইভেট সেক্টর এখানে ইনভেস্টমেন্ট করতে আসে। কিন্তু ইনভেস্টমেন্ট করা মানে ইউ আর টকিং অ্যাবাউট বিলিয়ন অফ ডলার্স, সেটা ক্যাপাসিটি থাকতে হবে। তো আমরা প্রাইভেট সেক্টরের সাথে সাথে আমরা চাচ্ছি যে সরকারও যেগুলো আসছে, আমাদেরগুলো মোটামুটি চলে আসতেছে, কিন্তু এখানে এনভায়রনমেন্টের ইস্যুগুলো কিন্তু বারবার চলে আসতেছে। যে এখন এই যে রামপাল ইস্যুটা একটা বড় ব্যাপার চলে আসছে। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, ফেসবুকে অনেকে কিন্তু বলছেন যে রামপালকে এক রকমের বৈধতা দিতে এই সময় এই বিদ্যুৎ সংকট কিনা, যাতে আমরা সকলে রামপালের জন্য রাজি হয়ে যাই। না, আরেকটা বিষয় হলো কি, মনে করেন রামপাল করলামই না, ধরুন 1320 মেগাওয়াট করলাম না, আমি তো কথা বলছি 30,000 মেগাওয়াট, আমি 40,000 মেগাওয়াটের কথা বলছি। বাট ওই জায়গাটা আমি কি করব, যেখানে রামপালটা হওয়ার কথা ছিল, যেখানে খুলনা বেল্টে যেদিন আপনার পদ্মা সেতু চালু হবে 5,000 মেগাওয়াটের ডিমান্ড থাকবে, ওখানে এখন 1,000 মেগাওয়াট আমার উৎপন্ন ক্ষমতা নাই। তো আমার যত দ্রুত সম্ভব আমার সেই জায়গাটাতে একটা সাপোর্ট দিতে হবে। যখন বিদ্যুৎ পাবে না তখন তো তারা এইসব প্রশ্ন তুলবেন না, যারা কথা বলছেন, তখন তারা বলবেন বিদ্যুৎ না, আমি কি করবো, যে অবস্থাটা এখন তৈরি হয়েছে। এই যে 5-7 বছর আগে 2009 সালের আগে যে 9 ঘন্টা বিদ্যুৎ ছিল না, সে কথা কিন্তু কেউ বলে না, সেখান থেকে তো আমরা শিফট হয়ে আসছি। তখন বলেছে মানুষ। এখন কথাটা হলো যে এই যে একটা ভালো বিদ্যুতের দিকে যাচ্ছি, সেটার জন্য একটা ধৈর্য দরকার, সবাইকে একসাথে চলা দরকার। আমি মনে করি যে সেটা সাময়িক, হয়তো আগামী বছরে যখন আমরা বিদ্যুৎ ব্যবস্থাটাকে সমন্বিতভাবে একসাথে চলছে, যেটা তামিম ভাই মূল বিষয়টা ধরছেন, সেটা হলো জ্বালানির ব্যাপারটা। জ্বালানিটা নিশ্চিত করতে হবে আমাদের, কয়লা দেই বা গ্যাস দেই, যেটাই দেই না কেন নিশ্চিত করতে হবে। আমরা আশা করছি যে আগামী বছরে যে আমাদের প্ল্যান আছে এলএনজি আসার সময় মতো চলে আসলেও মোটামুটি আমরা একটা ভালো অবস্থায় চলে যেতে পারবো। তখন আর ওরকমভাবে পরিকল্পনা থাকবে না যে আমরা টায় চলছি, সেই অবস্থাটা আর থাকবে না। আমরা মনে করছি যে সেই জায়গাটা একটা বড় জায়গা ধারণ করবে আর কি। আমি একটা বিরতির পর এসে শুনবো যে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি বিশেষ করে শিল্প মালিকদের দিক থেকে অনেক বছর ধরেই আছে, সেটাতে আরো 3-4 বছর লাগলে সেটা আমাদের অর্থনীতিকেও একরকম প্রভাবিত করবে বলে মনে করছেন কিনা। একটা বিরতির পর দর্শক থাকুন টেলিভিশনে এবং ফেসবুকে। রাজকাহনে প্রতিমন্ত্রী, আপনাকে ইয়াসিন আরাফাত বাপ্পি নামে আমাদের একজন দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন যে বিদ্যুতের অনেক উন্নতি হয়েছে, বিপণন ব্যবস্থা এত পিছিয়ে কেন আমরা, সেটা আপনি উত্তর দিয়েছেন। আর জিজ্ঞেস করেছেন যে সরকারকে জনগণের কাছে অজনপ্রিয় করার লক্ষ্যে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা এর ভেতরে। আমি যদি প্রশ্নটিকে অন্যভাবে করি, যে আগামী বছর নির্বাচন, তার আগে আসলে তো এই বিদ্যুৎ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে, যে বিদ্যুৎ দিতে পাচ্ছেন কিনা, কি মানের দিচ্ছেন, কতটা লোডশেডিং হচ্ছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এখন আপনার অনুষ্ঠানই তো সব জায়গায় রাজনীতি খুঁজেন। এখন রাজনীতিবিদ হিসাবে আমি সেদিকে যেতে চাই না। আমরা যেতে চাই যে আমাদের কিন্তু এনার্জি এফিশিয়েন্ট হতে হবে। এই আজকে আমরা একটা প্রকল্প নিলাম, জাইকার মাধ্যমে আমরা 4টা ইন্ডাস্ট্রিকে ফাইন্যান্স করেছি খুব অল্প সুদে, 4% সুদে,
যে তাদের ইন্ডাস্ট্রিগুলোকে এনার্জি এফিশিয়েন্ট করার জন্য। এতে প্রায় 30% সেভিং তারা করতে পারবেন এনার্জি এফিসিয়েন্সি। আমাদের আর্কিটেকচারে এনার্জি এফিশিয়েন্ট হতে হবে, টাউনশিপ প্ল্যানিংয়ে আমাদের এফিশিয়েন্ট হতে হবে, গ্রামে রুরাল ব্যবস্থাপনা আমাদের এফিশিয়েন্ট হতে হবে। ইন্ডাস্ট্রি যত ধান খেতের জায়গা কিনেছেন, কিনে বলছেন যে ভাই গ্যাস লাইন দেন, ইলেকট্রিসিটি দেন, ওখানে হয়তো 15 কিলোমিটার দূরে ইলেকট্রিসিটির লাইন, আমাকে সেই জায়গায় বিদ্যুৎ নিয়ে আসতে হচ্ছে। স্বাভাবিকভাবে অপরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়ে গেছে, অপরিকল্পিতভাবে নগরায়ন হয়েছে। এতে কিন্তু বিরাট একটা লস আমাদেরকে দিতে হচ্ছে। এগুলিকে আস্তে আস্তে শিফট করে নিয়ে আসতে হবে, যেটা শেখ হাসিনা সরকার পরিকল্পনা করেছেন যে ইন্ডাস্ট্রি জোন তৈরি করেছেন। হ্যাঁ, কিন্তু শিল্প মালিকরা তো সেটা বলছে যে আপনারা যদি গ্যাসের লাইন দিতে পারেন, বিদ্যুৎ লাইন দিতে পারেন, তো তারা ইপিজেডে যাবেন, তারা যাবেন। সেখানে তো আমরা এখন নিরবচ্ছিন্ন বিদ্যুতের লাইন আমরা করে ফেলছি, সেখানে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস লাইন দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি। আগামী বছর জুন থেকে তারা নিরবিচ্ছিন্ন সেখানে পাবেন, শিফট করবে। এখন দেখেন রায়ের বাজারের এই যে কি বলে আমাদের ট্যানারি, হাজারিবাগের ট্যানারি নিতে আমাকে গিয়ে বিদ্যুতের লাইনটা শেষ পর্যন্ত কাটতে হলো। আমরা দিয়ে রাখছিলাম বিদ্যুৎ, গ্যাসের লাইন দিয়ে রাখছি, তারপরও শিফট করে না। সো সেখানে একটা মানসিকতা আছে, চ্যালেঞ্জ থাকবে, এই চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হবে বাংলাদেশে। তো স্বাভাবিকভাবে এত হতাশার কিছু নাই, আগামীতে আরো ভালো অবস্থা হবে আমি মনে করি। আপনি রাজনৈতিক প্রশ্নের উত্তর দিলেন না, কিন্তু ধরুন আমি যদি আপনাকে ঘুরিয়ে প্রশ্নটা করি যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আপনি বলছেন যে 3-4 বছর আরো সময় লাগবে, এবং আপনি পুরো প্রক্রিয়াটা বর্ণনা করলেন যে কেন লাগবে, কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি করে আসছেন শিল্প মালিকেরা একটা দীর্ঘ সময় ধরে। আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে এটাকে একটা বড় বাধা বলা হয়। তো তার সাথে তো আসলে সরকারের অন্য অনেক টার্গেট, মানে আমরা কোন ইনকামের দেশে পরিণত হতে চাই, কতটুকু বিনিয়োগ আনতে চাই, আমাদের জিডিপির কত শতাংশ, সব পরিকল্পনা তো আসলে আপনার উপর নির্ভর করছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বলতে 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যাবে না। বিশ্বটা যদি ধরি 99.9, কোরিয়া, সাউথ কোরিয়া ওর 20 বছর লেগেছে, সাউথ কোরিয়ার 20 বছর লেগেছে ওই জায়গাটা পৌঁছাতে। তো আমরা বলছি কি আমাদের একটা ভালো জায়গায় যাবো আর বছর 3-এর মধ্যে। আমরা এখনো ধরে নিচ্ছি যে আমরা মোটামুটি অবস্থায় আছি, আগামীতে হয়তো আরেকটু বেটার হব। সো এই জায়গাটা তো সময়টা দিতেই হবে, কারণ সারা বাংলাদেশ নিয়ে কাজ করছে, 160 মিলিয়ন লোকের দেশ, নতুন নতুন এলাকা তৈরি হচ্ছে, চাহিদা নতুন নতুনভাবে তৈরি হচ্ছে। আগামী বছর থেকে যখন কন্টিনিউ আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়া আরম্ভ করব, হিউজ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ শুরু হয়ে যাবে, আমরা জানি ট্রিপল হয়ে যেতে পারে, সেখানে আবার বিদ্যুতের লাইন দিতে হবে। তো সেগুলোরও পরিকল্পনা হচ্ছে। সো নিরাশা হওয়ার কিছু নাই, চ্যালেঞ্জ তো থাকবেই। অধ্যাপক তামিম, 2014 সালের নভেম্বরে একটা ব্ল্যাক আউট হয়েছিল, মানে গ্রিড বিপর্যয়ের কারণে। এবারও এই কথাটি আবার মনে করলো সংবাদ মাধ্যমগুলো, যখন মে মাসের শুরুতে প্রায় 36টি জেলায় একসঙ্গে বিদ্যুৎ বিভ্রাট ঘটলো। এরকম ঘটনা যে ঘটবে না, বা মানে ঝুঁকিটা আমরা আসলে কতটা ঝুঁকির মধ্যে আছি, এবং কোনো কিছু করা যায় কিনা যে আশু এই ঝুঁকি কিছুটা কমিয়ে আনবার জন্য, মানে ব্যাকআপ কোনো সিস্টেম কি করা যায় না? না, আমাদের যে সিস্টেম যদি বলি, আমরা গ্রিডের কথা যদি বলি, গ্রিডটা খুব নাজুক অবস্থায় আছে, আমাদের খুব নাজুক অবস্থায় আছে, নানা জায়গায় নানা উইক লিঙ্কস আছে, যেগুলো দেখুন আমাদের যে, এই জন্য আমি বলি সমন্বিত পরিকল্পনাটা কেন দরকার। আমাদের মধ্যে যেটা কনভেনশনাল প্ল্যানিং যেগুলো আমরা করি, আমাদের অর্থনীতি উন্নতি, জিডিপি গ্রোথের সাথে রিলেট করে বিদ্যুতের ডিমান্ড ফোরকাস্ট করা এবং সেই অনুযায়ী বড় বড় জেনারেশন সেট করা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইয়ে। তো দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে একসময় আমরা দেখেছি যে গ্রামে গঞ্জে খালি লাইন দেওয়া হচ্ছে, কিন্তু উৎপাদনের কোনো খবর নাই। লাইন দিনের পর দিন লাইন পড়েই আছে, কিন্তু সেখান থেকে একটিও বিদ্যুৎ কখনো ছিল যে খাম্বা তখন পাস করে নাই। হ্যাঁ, সেখানেও কিন্তু একটা পরিকল্পনাহীনতার ব্যাপার। আমি লাইন দিচ্ছি কিন্তু বিদ্যুৎ উৎপাদনের খবর নাই। তো স্বাভাবিকভাবে যখন এই সরকার আসছে, বিদ্যুৎটা একটু, যেটা সরকার ওই সুবিধাটা পায়নি যে খাম্বাগুলো তো ছিলই, কাজে পরবর্তীতে হয়তো পেয়েছে, সেটা তো সবাই পাবে, মানে দুদিকেই আছে। তো কথা হচ্ছে যে সরকার এসেই তারা প্রথমে কারেক্টলি আইডেন্টিফাই করেছিল যে উৎপাদনটা খুব জরুরি। উৎপাদন করে সেখানে কিছুটা হলেও আমি মনে করি যে সঞ্চালন এবং যে বিতরণ, সেখানে কিছুটা নেগলেক্ট করা হয়েছে। যে ফোকাসটা উৎপাদনে ছিল, তার কিছু অংশ যদি সঞ্চালন বিতরণের প্রথম থেকে থাকতো, তাহলে হয়তো আমাদের এই অবস্থা থেকে কিছুটা, এইটা হচ্ছে সমন্বয়ের ব্যাপার। এখন আবার কিন্তু উৎপাদনের চাইতে আমরা সঞ্চালন বিতরণের দিকে আবার একটু আগাচ্ছি। গত বছরের আগের বছর এখানে 16,000 কোটি টাকা দেওয়া হলো, তার প্রায় 80% ছিল সঞ্চালন বিতরণের ক্ষেত্রে, নতুন কিন্তু উৎপাদনের ক্ষেত্রে খুব একটা বরাদ্দ ছিল না, মূলত এখানেই ছিল।
এই বছরও ফোকাস করা হচ্ছে সঞ্চালন বিতরণের ক্ষেত্রে। তো এই যে একটা এটা বেড়ে যায় সেই বানরের ইয়ে খাওয়ার মতো আর কি, যে এটা একবার বেড়ে যাচ্ছে, এটা করা হচ্ছে। তো এটাকে সমন্বয় করা একটা কঠিন কাজ, ইটস নট সো ইজি। তো এটা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা ডেফিনেটলি নাজুক অবস্থায় আছি, কাজ করা হচ্ছে। তুমি যেটা বললেন, বাংলাদেশে 65% ট্রান্সফরমার ওভারলোডেড হয়ে আছে, পুরনো ট্রান্সফরমার হয়ে আছে। এগুলি পরিবর্তন করা কিন্তু সময় সাপেক্ষ, বিশাল ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে। তো এগুলো আমাদের দেখতে হবে, এখন ফোকাস করতে হবে। ওই টাইটার বিষয়টা কিন্তু শুধু সরবরাহের ব্যাপার না, টাইটার বিষয়টা সামগ্রিকভাবে বিদ্যুতের যে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, বাকি টেকনিক্যাল ইস্যুগুলো আছে, সেগুলোর ব্যাপার আছে। ম্যান পাওয়ার একটা বিরাট অংশ, কোনো আশু সমাধান হয় না এই খাতে। এগুলো কোনো আশু ম্যাজিক সমাধান নাই তো। ম্যাজিক সমাধান এখানে একটা জিনিস বলতে হবে নবনীতা, যে আমরা কি অবস্থায় আছি। প্রতি বছর গত 3.5 বছরে, 3 বছরই ধরে আমার টেনরে, আমাদের এডিবির অ্যাচিভমেন্ট 102%। সবচেয়ে বড় বাজেট গুলির মধ্যে আমার মন্ত্রণালয়, আমার অ্যাচিভমেন্ট 100%-এর উপরে। মানে বেশিরভাগ মন্ত্রণালয় এই বরাদ্দ ব্যবহারই করতে পারে না, মানে কাজ তো হচ্ছে। এখনো এভারেজে, জাতীয় পর্যায়ের এভারেজের থেকেও আমি 10% এভাবে আছি। সো আমার এখানে কাজ হচ্ছে, উই হ্যাভ এ ভেরি গুড টিম। তামিম ভাই যেটা বললেন, আইআরপি, ইন্টিগ্রেটেড রিসোর্স প্ল্যানিংটা, ইন্টিগ্রেটেড উইথ হুম, ইন্টিগ্রেটেড উইথ আদার মিনিস্ট্রিজ, ইন্টিগ্রেটেড উইথ আদার ইউটিলিটিস যারা থাকে। এখন আমাকে নিরবিচ্ছিন্ন করতে গেলে প্রতিটা শহরের লাইনগুলো আন্ডারগ্রাউন্ড করতে হবে, ভেরি এক্সপেন্সিভ। আমার যতগুলা রিভার ক্রসিং আছে সবগুলি আন্ডার রিভারে সাবমেরিন ক্যাবল দিয়ে করতে হবে, ভেরি এক্সপেন্সিভ প্ল্যানিংয়ে করতে হবে। আমার রাইট ওয়ে, এই যে আমি ক্যাবল নিয়ে যাচ্ছি, বড় বড় নিয়ে যাচ্ছি, যেমন এই যে আমি মহেশখালীর থেকে 400 মেগাওয়াট পাওয়ার ইভ্যাকুয়েশন হবে, আমার একটা বছর লাগতেছে খালি এনভায়রনমেন্টের পারমিশন। এখন এটা ক্যাবিনেটে যাবে, কারণ হলো বনের উপর দিয়ে যাবে। সো এই যে পারমিশন, এখন চারিদিকে বন আছে, কখনো নদী আছে, কখনো, এখন যদি আমি এরপরে যদি আমি ওখানে না নেই মহেশখালীতে, তাহলে আমাকে সমুদ্র নিচ দিয়ে নিয়ে যেতে হবে। ইন্ডিভিজুয়াল আরো বেশি একটা বিরাট চ্যালেঞ্জ এখন। মানে কারো জমির উপর দিয়ে যাচ্ছি, উনি যদি বেঁকে বসে আমি দেব না, তখন এটাকে এই কেস করে অনেক লাইন অফ রাইট অফ ওয়ে বন্ধ হয়ে থাকে মাসের পর মাস। গত 6 মাস যাবত একজন কেস করে দিলে বন্ধ হয়ে যায়। ওই সাইডে একটা সাবস্টেশন হবে, এডিবির ফান্ড, মানে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক এখন ফান্ড নিয়ে যাচ্ছে, কারণ এক ভদ্রলোক তার 3% জায়গা, ওই সাবস্টেশনে পুরো এলাকার 3% জায়গা উনি কেস করে বসছেন। এখন অবস্থা কি, প্রায় 1.5 বছর হয়ে গেছে আমি পাচ্ছি না সাবস্টেশন করতে। তার মানে ওখানে আমি বিদ্যুৎ, এই জিনিসগুলো লিমিটেড ল্যান্ড, তো খুব প্রচন্ড ল্যান্ড, এখন এক্সপেন্সিভ ল্যান্ড, জমির দাম আরো বাড়ছে। আমরা যদি এখন সম্পদ পরিকল্পনার বিষয়টি জটিল, সেটা আপনারা দুজনই বলছিলেন, কিন্তু আমি যদি পত্রিকার খবর থেকেই বলি যে এখানে একটা সমন্বয়ের অভাব দেখেন কিনা, যে গতকালের বৈঠকেও পিডিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে উৎপাদনে কোনো সমস্যা নাই, মানে উৎপাদন যথেষ্ট আছে। এমন কি এই 10টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পরেও পিডিবি বলছে যে যা নাকি মানুষের চাহিদা তার চেয়ে কিছু বেশি তারা করছে এখন। কিন্তু যে বিতরণকারী সংস্থাগুলো, তারা প্রত্যেকে বলছে তাদের কয়েকশো করে মেগাওয়াট আসলে মানে ঘাটতি আছে। তো তাহলে সেখানে একটা সমন্বয়ের অভাব দেখেন। আমার মনে হয় সংবাদটা ভুল আসছে। আপনি নিশ্চয়ই দেখেছেন প্রথম আলো সংবাদটির কথা বলছেন। হ্যাঁ, পড়েছি, বাট আমার মনে হয় সংবাদটা ভুল দিয়েছে। আমাদের উৎপাদনের ক্ষমতা আছে, বাট স্বাভাবিকভাবে বললাম যে আমার তো প্ল্যান্ট বন্ধ আছে, আমি তো উৎপাদন করতে পারছি না। তো এটা সাময়িক, এটা হয়তো হয়ে যাবে। তারা হয়তো মিন করেছেন যে আমাদের উৎপাদনের ক্ষমতাটা ঠিকই আছে, বিতরণের ক্ষমতাটা নাই। বিতরণের ক্ষমতা এখন 12,000 দিলে 12,000 নিতে পারবো, যদি এখন আমি 15,000 দিয়ে পারবো না। কিন্তু পিডিবি তো বলছে যে বিতরণের ক্ষমতা নাই আসলে 12,000 করলেও। না, বিতরণের ক্ষমতা 12,000 করলে, পিডিবি বলে নাই 12,000 করলে পরে পারবে। আচ্ছা, কত পর্যন্ত পারবে? এখন জিনিসটা হলো 12,000 পর্যন্ত পারবে, কিন্তু আমরা 12,000 পর্যন্ত আমরা দিতে পারবো কিনা ক্যাপাসিটি, 12,000 পর্যন্ত সম্ভব না, কারণ আমাকে রিজার্ভ লোড রাখতেই হবে, নাহলে ওই যে আমার গ্রিড ফেল করবে আমার যদি রিজার্ভ লোড না রাখে, কারণ সেই জায়গাটা আমার যেতে হবে। এখন কি অবস্থা, এই যে আমি বললাম যে আমরা যেভাবে যাচ্ছি সেভাবে আমাদের ওভার প্ল্যান করা দরকার, এবং সেটাও আমরা করেছিলাম, হয়ে গেছে। বড় বৃহৎ প্রকল্পগুলি সময় মতো আসে নাই। তবে এখন যে অবস্থাটা আছে ওইটা হয়তো আগামীতে গ্যাস আমরা যখন আমরা আসবো, আমাদের কোনো সমস্যা হবে না। আগামী বছর জুন থেকে আশা করছি ভালো অবস্থায় চলে যাবো আমরা। অধ্যাপক তামিম, শেষ মন্তব্য আপনার কাছে, মানে যে এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঢেলে সাজানোর কথা বলছিলেন আপনারা অনেক বছর ধরেই, সেদিকে সরকার হাঁটছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে, তার নমুনা আসলে দেখতে পান কিনা? পরিকল্পনার
বিভিন্ন কার্যক্রম দেখতে পাচ্ছি, কিন্তু সত্যিকারভাবে বাস্তবায়নের যে চোখের সামনে না হওয়া পর্যন্ত বলা মুশকিল। আমরা অনেক কথাই শুনছি, যেমন উনি বললেন যে মাতার বাড়িটা আসবে 2022 সালে, হ্যাঁ, তো তারপরে আরো যেগুলো কয়েকটা আছে সেগুলো আসার কথা, মানে এলএনজি আসবে, এলএনজি আসলে সেখান থেকে হয়তো চট্টগ্রাম এলাকায় তো আমার 450 মেগাওয়াট 500 মেগাওয়াট বসে আছে গ্যাসের অভাবে, আমরা উৎপাদন করতে পারছি না। এলএনজি আসলে সেগুলো দিয়ে হয়তো আমরা সেগুলো উৎপাদনে চলে যেতে পারবো। তো এগুলো সবই সামনের দেখার বিষয়। অ্যাকচুয়ালি এই মুহূর্তে বলা মুশকিল, তবে এইটুকু বলতে পারি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আমাদের কোনো বড় কোনো অগ্রগতি আমি দেখতে পাচ্ছি না। প্রতিমন্ত্রী, আপনার শেষ মন্তব্য নেব। আমাদের দর্শকরা বেশিরভাগই যারা মন্তব্য করেছেন তাদের সকলেরই কথা হচ্ছে বিদ্যুৎ সমস্যা মিটিয়ে দিন তাড়াতাড়ি, গরমে খুব কষ্ট পাচ্ছেন তারা। আমরা তো কষ্ট পাচ্ছি, স্বাভাবিক। আমি তো প্রতিনিয়ত প্রায় 64 জেলার 38টি জেলা আমার কিন্তু যাওয়া আসা হয়ে গেছে। আর গ্রামে মাঝে মাঝে বিদ্যুৎ আসে, এরকম অবস্থা। এটা স্বাভাবিক, এটাই সাময়িক। আমি বলতে চাই যে এখনকার যে ঘটনাটা এটা খুবই সাময়িক, এটা ঠিক হয়ে যাবে। আগামী 4-5 দিনের মধ্যে একটা ভালো অবস্থায় চলে আসবো। কিন্তু আমি আরেকটা বিষয় বলতে চাই যে সাশ্রয়ী হতে হবে বিদ্যুতের ক্ষেত্রে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে বলেন যে বাতিটা নিজেরা নিভিয়ে চলেন। আমরা এখন নির্বিচ্ছিন্ন শহরে বিদ্যুৎ পাচ্ছি বলে সারাক্ষণ জ্বালিয়ে রাখবো, সেদিকে মনে হয় আমাদের সাশ্রয়ী হওয়া উচিত। তবে আমরা আশাবাদী ভালো অবস্থায় যাবে। এবার হয়তো আমাদের একটা চ্যালেঞ্জের মুখোমুখি করতে হলো, আগামীতে হয়তো এই চ্যালেঞ্জকে আমরা নিয়েই আমরা কাজ করবো আগামী দিনে ভালো অবস্থায়। আর প্রকৃতির উপরও একটা নির্ভরশীলতা আছে। কালকে যদি একটু বৃষ্টি হয় 2-3 দিন ধরে, দেখবেন যে লোডটা অনেক কমে গেছে। তা তো নিশ্চয়ই। কাজে বৃষ্টির জন্য সকলেরই প্রার্থনা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক তামিম, অসংখ্য ধন্যবাদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে রোড ম্যাপ আছে স্পেস কই, এই বিষয়ে আলোচনা করবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগ দলীয় এমপি মোহাম্মদ তাজুল ইসলাম এবং বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সঙ্গে থাকবেন আপনিও।